কেন্দ্রীয় কারাগারের পাশে কম্বল কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বিকেল 4:30টার দিকে কারখানাটিতে আগুন লাগে। এর 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। আগুনে কারখানার ভেতরে রাখা কম্বল ও মেশিনপত্র পুড়ে ছাই হয়ে গেছে। জামাতের কয়েক দফা হরতালে 5 দিন পিছিয়ে আজ থেকে শুরু হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। পরীক্ষা চলাকালে হরতাল না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রুমানা কোনের রিপোর্টে। মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিবাদে 30 অক্টোবর এবং 2 ও 3 নভেম্বর হরতাল ডেকেছে জামাত। দলটির আরো 2 নেতার মৃত্যুদণ্ডে 5 ও 6 নভেম্বরও হরতাল ডাকে তারা। এ কারণে এই 2 দিনের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। উচ্চ আদালত রায় দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে অপরাধীদের রক্ষা করবার জন্য হরতালের নামে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। হরতাল বাস্তবে কতটুকু হচ্ছে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ যানজট সৃষ্টি হয় হরতালের সময়। কিন্তু এরা যারা হরতালকারী তারা সেই সময় মানুষ হত্যা করেছে, আজও তারা হিংস্র, তাই তারা যে কোনো ধরনের হিংস্রতা করতে পারে। সেই কারণে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হিংস্রতার মুখে ঠেলে দিতে পারি না, যে কারণে আমরা পরীক্ষা পিছিয়েছি। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী প্রায় 21 লাখ। ঢাকার ধামরাইয়ে 3টি কেন্দ্রে 6,435 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। যশোর বোর্ডের আওতায় এবার জেএসসি পরীক্ষায় 1,94,561 জন অংশ নিয়েছে। পরীক্ষা ঘিরে কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কুমিল্লা বোর্ডে এবছর 6 জেলার 1,778টি শিক্ষা প্রতিষ্ঠানের 2,26,823 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠন করা হয়েছে 8টি ভিজিলেন্স টিম। নড়াইলে পরীক্ষার শুরু থেকে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল প্রশাসন ছিল ব্যাপক তৎপর। অসতর্ক অবলম্বন করায় লোহাগড়া কেন্দ্র থেকে 2 জন জেডিসি শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নাটোরে 28টি কেন্দ্রে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। জেলার 28টি কেন্দ্রে মোট 22,794 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। দিনাজপুর বোর্ডের অধীনে এবার জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা 1,97,826 জন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। রুমানা কোন, এশিয়ান টেলিভিশন। পর্যায়ক্রমে যুদ্ধাপরাধীদের সব রায় বাস্তবায়ন করবে সরকার, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এবং রায় কার্যকর করা হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং বাকি যাদের আপনার মামলা চলছে, সেই মামলায় যদি তারা আদালত কর্তৃক দোষী সাব্যস্ত এবং মৃত্যুদণ্ড আপনার যদি দেওয়া হয়, তাহলে অবশ্যই সেটা আপনার কার্যকর করা হবে। এবং রায় কার্যকরের ব্যাপারে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংস্কৃতিক জোটের জেলা হত্যা দিবস ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। এ সময় নাসিম বলেন, তারেক বিদেশে বসে দেশের বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে। দেশে আনার ব্যবস্থা করা উচিত, কারণ তারা কোনোদিন আসবে না। এটা ভীতু কাপুরুষ, এটা বিদেশে বসে জনগণের ক্ষতি করছেন। আমি মনে করি বিএনপির যারা বিবেকবান মানুষ আছে তাদেরও ক্ষতি করছে। ঐতিহাসিক 7 নভেম্বর স্মরণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করা হবে সরকারকে। তৌহিদ শান্ত রিপোর্ট। 1975 সালের এই দিনে অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে আসেন জিয়াউর রহমান। দলের প্রতিষ্ঠাতার সমাধিতে তাই ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই 7 নভেম্বরকে স্মরণ করে বিএনপি। খালেদা জিয়া পৌঁছানোর অনেক আগেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। শ্রদ্ধা জানানো শেষে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 1975 সালের 7 নভেম্বরের পর সামরিক বাহিনীতে স্থিতিশীলতা ফিরে আসে। খাদ্যমন্ত্রীর সাম্প্রতিক এক মন্তব্যেরও জবাব দেন তিনি। তারা এই ধরনের উক্তি বরাবরই করে আসছেন, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।
সত্যের সঙ্গে তার কোনো রকমের সম্পর্ক নেই। জিয়াউর রহমান সাহেব 3 নভেম্বরে বন্দী হয়েছিলেন এবং 7ই নভেম্বরে সিপাহী জনতারা তাকে মুক্ত করে নিয়ে এসেছিল। তার সেই অকুতোভয় নেতৃত্বের কারণেই সেদিন বাংলাদেশ একটা অত্যন্ত বড় রকমের সংকট থেকে মুক্তি পেয়েছিল। গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। গণতন্ত্র আজকে শুধু হুমকির সম্মুখীন, গণতন্ত্র আজকে ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে উত্তরণ করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই আমাদেরকে এই ফ্যাসিস্ট এবং অনৈতিক অবৈধ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটি অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, সকল দলের নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের জনপ্রিয় সরকার গঠন করতে হবে। তৌহিদ শান্ত, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের 2 মানবাধিকার বিশেষজ্ঞ। বৃহস্পতিবার জেনেভা থেকে পাঠানো বিবৃতিতে তারা এই আহ্বান জানান। কামারুজ্জামানের ফাঁসির দণ্ড পাওয়ার খবরে উদ্বেগ জানান সংস্থার সামারি এক্সিকিউশন বিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার ক্রিস্টোফ হেইন্স এবং বিচারক আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার গ্যাব্রিয়েলা নাউল। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়া নিয়েও উদ্বেগ জানান। উপকূলবর্তী এলাকা ও গভীর সমুদ্রের জেলেরা প্রতিনিয়তই শিকার হচ্ছে জলদস্যুদের হামলার। বেশিরভাগ ক্ষেত্রেই মোটা অঙ্কের মাসোহারার বিনিময়ে ছাড়া পায় তারা। জলদস্যুদের নৃশংসতায়ও বলি হন অনেকেই। চট্টগ্রাম কক্সবাজার এলাকায় জলদস্যুদের দেশীয় অস্ত্রের উৎস নিয়ে দেখুন মাজহারুল ইসলামের বিশেষ প্রতিবেদন। কক্সবাজার ফিশারি ঘাট থেকে স্পিড বোটে মহেশখালী চ্যানেল দিয়ে 8 ঘন্টার নৌযাত্রা। সাগর পার বলে এখনই শীতের আমেজ। যাত্রা শেষে জেটিতে পৌঁছানোর পর খানিকটা টমটম যাত্রা, তারপর পাহাড় চড়া। লক্ষ্য ক্রেতা সেজে অস্ত্র কারবারিদের সাক্ষাৎ। টিলার চূড়ায় ওঠার পরপরই দেখা মেলে তাদের। অনুসন্ধানী দলের একজনকে দূরে থাকার নির্দেশ দেয় তারা। শুরু হয় অস্ত্র পরীক্ষার পালা। এক পর্যায়ে লেনদেন চূড়ান্ত করতে টাকা আনার কথা বলে পাহাড় থেকে নামতে না নামতেই শুরু হয় পুলিশি অভিযান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে অস্ত্র কারবারিরা। অবৈধ অস্ত্রের এই দৌরাত্মের ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জানান, দ্বীপ অঞ্চল, এই কারণে একটু পাহাড়ি অঞ্চলে ক্রিমিনালরা শেল্টার নিতে সুবিধা হয়, সেই কারণে একটু এদের বেশি। সেই জন্য প্রায় সময় আমরা অভিযান করি। ইনফরমেশন ছিল যে এখানে অনেকগুলো অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা অবস্থান করতেছে এবং অস্ত্রের কারিগর যারা তারা বেচা বিক্রির জন্য অবস্থান করতেছিল। সেই তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছিলাম। এসে অভিযান করে আমরা এ পর্যন্ত 3টা অস্ত্র পেয়েছি। অবৈধ অস্ত্রের এই দৌরাত্মে আতঙ্কিত পুরো উপকূলবাসী। চট্টগ্রামের ফিশারি ঘাটের জেলে ও কারবারিদের ভোগান্তি সবচেয়ে বেশি। আমাদের শ্রমিক ইউনিয়নের প্রায় 100 জনেরও বেশি জলদস্যুর হাতে মারা গেছে, কিন্তু আমরা তাদের জন্য কোনো সাহায্য সহযোগিতা পাইতেছি না। জেলেরা খুবই হতাশ এবং অনেকে নিঃস্ব হয়ে গেছেন, কারণ যারা ছোট ব্যবসায়ী, যাদের 1টা কি 2টো ফিশিং বোট আছে, সেগুলো হয় ডাকাতে নিয়ে গেছে, না হয় মাঝিমালা মেরে ফেলে দিয়েছে, তারা সর্বশান্ত। যদি বোট নিয়ে যায়, জেলেরা ডাকাতি করে বোট নিয়ে যায়, সেই জন্য মাছের আমদানি কম বেঁধে দাম একটু বেশি। দেশের উপকূলবর্তী এলাকাগুলো নিয়ন্ত্রণ করছে মাত্র কয়েকটি জলদস্যু দল। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযানে সুন্দরবন উপকূলের দস্যুরা অনেকটা নিয়ন্ত্রণে আসলেও চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল এলাকার দস্যুরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। মাজহারুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, মহেশখালী, কক্সবাজার। এবার সেন্ট্রাল সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড সংবাদ বিরতি।